সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের স্বাগত। আমরা পড়াশোনা করছিলাম ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার নিয়ে, পরিবেশের জন্য ভাবনা বা এনভায়রনমেন্টাল কনসার্ন। এটি হচ্ছে ছায়া প্রকাশনীর দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের ছবি। কালকে পর্যন্ত আমরা আলোচনা করেছি ওজোন গ্যাস নিয়ে, ওজোন স্তর নিয়ে, কী করে ড্যামেজ হচ্ছে, কী তার ক্ষতিকর প্রভাব, সেইগুলো নিয়ে। আজকে আলোচনা করব গ্রিনহাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়টি নিয়ে। গ্রিনহাউস এফেক্ট কী জিনিস? সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছালে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। এরপর উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড বা ইনফ্রারেড রশ্মি বিকিরিত হয় তা মহাশূন্যে ফিরে যেতে পারে না, কারণ বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ, যেমন কার্বন ডাইঅক্সাইড, CO2, CH4 বা মিথেন, N2O বা নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি ওই রশ্মির কিছু অংশ নিজেরা শোষণ করে এবং বাকি অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠে ফিরিয়ে দেয়। এর ফলে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত থাকে এবং জীবকুলের বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি হয়। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট বলা হয়। তাহলে এখানে আমরা অনেকগুলো নতুন কথা জানলাম। এই কথাটাগুলোর মানে কি? যখন সূর্যের আলো পৃথিবীতে আসে তখন সেটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে পৃথিবীতে আসে এবং পৃথিবীকে উত্তপ্ত করে। পৃথিবী সেই সূর্যের তাপটা গ্রহণ করে উত্তপ্ত হয় এবং ক্ষুদ্র যখন সেই পৃথিবী থেকে আবার তাপ বিকিরিত হয়, সেটা কিন্তু আর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য থাকে না, সেটা কিন্তু তখন দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য হিসেবে বিকিরিত হয়। এবার এই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য কি হওয়ার জন্য কি অসুবিধা? যে এটা পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলে যে বিভিন্ন রকম গ্যাস আছে, যে বিশেষত গ্রিনহাউস গ্যাস, যেগুলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি, সেই গ্যাসগুলো কি করে, ওই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাইট নিজেরা কিছু অ্যাবজর্ব করে, মানে শোষণ করে, এবং বাকি অংশটা পৃথিবীতেই ফেরত পাঠায় রিফ্লেকশন হয়ে বা প্রতিফলিত হয়ে। তার ফলে কি হয়, যে তাপটা মহাশূন্যে যেতে পারছে না, আবার পৃথিবীতে বিকৃত হয়ে প্রতিফলিত হয়ে আসছে। তার ফলে কী হচ্ছে, আমাদের পৃথিবী বা ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকছে, ফলে আমরা বেঁচে থাকতে পারছি। এই এফেক্টটাকেই বলে গ্রিনহাউস এফেক্ট এবং এই গ্যাসগুলোকে বলে গ্রিনহাউস গ্যাস। এখানে এই নামটা গ্রিনহাউস কেন হলো? গ্রিনহাউস হলো কেননা উত্তর মেরু, দক্ষিণ মেরুতে যেখানে প্রচণ্ড ঠান্ডা, সেখানে বাইরের তাপমাত্রা এত কম যে গাছপালা হতে পারে না বা বেঁচে থাকতে পারে না। তাই ওখানে কী করা হয়, যে বিভিন্ন কাচের ঘর তৈরি করা হয়, তার মধ্যে গাছপালা চাষ করা হয়। কাচের ঘরের সুবিধা কি, ওখানে সূর্যের আলো প্রবেশ করছে, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হিসাবে ভিতরে ঢুকতে পারছে, ঢুকে জায়গাটা গরম রাখছে। কিন্তু যখন ওই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাইট ওই কাচের ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে, তখন আর বেরোতে পারছে না, ওখানে আটকে থাকছে। ফলে ওই কাচের ঘরের ভিতরে তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি থাকছে এবং সেখানে গাছপালা জন্মাচ্ছে, গাছপালাগুলো সেখানে বড় হচ্ছে এবং মানুষ সেই গাছপালার সুবিধা নিতে পারছে। এর ফলে কী হচ্ছে, ওই কাচের ঘরটা ভিতরে গাছপালা আছে, বাইরে নেই, ভিতরটা সবুজ, বাইরেটা সাদা বরফ। সেই ঘরগুলোকে বলা হয় গ্রিন হাউস এবং সেই নামটা থেকেই এই এফেক্টটার নাম হয়েছে গ্রিনহাউস এফেক্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আর একটা নতুন টার্মিনোলজি তোমরা পেয়েছো, যে দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে অবলোহিত বা ইনফ্রারেড, এইটা তোমাদের রশ্মি, এইটা তোমাদের কাছে নতুন। আচ্ছা, ইনফ্রারেড বা অবলোহিত কথাটার মানেটা কি? ইনফ্রা কথার মানে হচ্ছে নিচে, আর সুপ্রা কথার মানে হচ্ছে ওপরে। আচ্ছা, যখনই তোমরা ইনফ্রা আর সুপ্রা শুনবে তখনই মাথায় রাখবে সারা জীবন, ইনফ্রা মানে নিচে, সুপ্রা মানে ওপরে। আচ্ছা, ইনফ্রারেডের, তাহলে ইনফ্রা, তার সঙ্গে যদি তুমি একটা হাইফেন দাও, ইনফ্রা রেড, দুটো শব্দ আলাদা। ইনফ্রা হলো নিচে আর রেড মানে লাল। তাহলে এই যে আলো, এই অবলোহিত, আচ্ছা অবলোহিত বাংলাটায় ওটাও কিন্তু দেখো, অব আর লোহিতকে তুমি যদি আলাদা করো, অব মানে ওটাও সেই নিচে বা ছোট, আর লোহিত মানে লাল, মানে লাল রং তার নিচে। তাহলে নিচে কি জিনিস?
এটাখানে হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য নয়। মানে এই যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে লাইট, সেই লাইটের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে যে আমাদের যে দৃশ্যমান বা ভিজিবল লাল লাইট, বা আমরা যেই লাল লাইট দেখতে পাই, সেই লাল আলোর থেকে এই আলোর কম্পাঙ্ক কম, ওই জন্য নাম অবলোহিত বা ইনফ্রারেড। বুঝতে পেরেছো? এবার জানবো গ্রিনহাউস গ্যাস। ভূসংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থ গ্রিনহাউস প্রভাব দেখায় তাদের গ্রিনহাউস গ্যাস বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের অবদান সর্বাধিক। সব থেকে বেশি অবদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। কত পার্সেন্ট অবদান? 50%। কারণ এই গ্রিনহাউস গ্যাসটির আপেক্ষিক পরিমাণ সর্বাধিক, কেননা যতগুলোই গ্যাস এখানে পড়লে সবগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি থাকে পরিমণ্ডলে। এই গাছগুলোর মধ্যে, এখানে আবার নাইট্রোজেন আর অক্সিজেনের কথা ভাবতে যেন, ওগুলো বেশি থাকে কার্বন ডাইঅক্সাইডের থেকে। এছাড়া মিথেন, সিএফসি, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড ও জলীয় বাষ্পের গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে অবদান যথাক্রমে। বাকিগুলোরও কত কত অবদান। মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার অবদান? কার্বন ডাইঅক্সাইডের পরেই রয়েছে মিথেন এবং ক্লোরোফ্লুরোকার্বন এবং ওজোন। এই 3-4টে প্রথম মনে রাখবে। মিথেনের অবদান হচ্ছে 19%, ক্লোরোফ্লুরোকার্বনের অবদান হচ্ছে 16%, এবং ওজোনের অবদান হচ্ছে 8%। উল্লেখ্য, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে থাকলেও নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস দুটি গ্রিনহাউস প্রভাব দেখায় না। কারণ কি? এরা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, অর্থাৎ নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। ক্লিয়ার? তাহলে গ্রিনহাউস এফেক্টের উপযোগিতা কী? সুবিধাটা কী? যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো, তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা হতো প্রায় -30°। এই উষ্ণতায় জীবগুলোর বেঁচে থাকার সম্ভাবনা না, পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। -30° যদি তাপমাত্রা হয়ে যেত, তাহলে আর আমরা কেউ বাঁচতাম না। চলো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। মানবজাতির বিবিধ ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। আচ্ছা, এই যে আমরা যে সকল কাজকর্ম করছি, যেমন এসি চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, বা অন্যান্য কলকারখানা চলছে, এর ফলে পৃথিবীতে যে গ্রিনহাউস গ্যাসগুলো বেড়েই চলছে। হ্যাঁ, তার ফলে কী হচ্ছে? ওদের গ্রিনহাউস এফেক্ট বেড়ে যাচ্ছে, তার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে। গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। এই গ্রিনহাউস গ্যাসের জন্য যে সারা পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটাকেই বলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে। বাংলা পরীক্ষায় রচনা আসতে পারে, ইংলিশেও তোমার প্যারাগ্রাফ রাইটিং বা অন্যান্য রাইটিংয়ে আসতে পারে, এখানে সায়েন্সে আসতে পারে, তারপরে ভূগোলে আসতে পারে, সব জায়গায় এটা ইম্পর্ট্যান্ট। এবার আমরা জানবো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণগুলি কী কী। নাম্বার 1, জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি। নাম্বার 2, ক্রমাগত অরণ্য ছেদনের ফলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক গ্রাহক সংখ্যার হ্রাস। আমরা কি জানি, অরণ্য বা গাছ কী করে? তারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাবার তৈরি করে। কিন্তু গাছ ক্রমশ আমরা কেটে ফেলছি, তাহলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা কমে যাচ্ছে গাছগুলোর। গাছই কমে যাচ্ছে, তাই কার্বন ডাইঅক্সাইড শোষণ কমে যাচ্ছে, ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। বায়ুতে অন্যান্য গ্রিনহাউস গ্যাস যেমন ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদির পরিমাণ বৃদ্ধি। এইগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ। আরও আছে অন্যান্য। বিশ্ব উষ্ণায়নের প্রভাবটা কী? এই শতাব্দীর, অর্থাৎ এই আমাদের যে এখন 21 শতাব্দী চলছে, মানে 2000 সালের পর থেকে যে এখন 21 শতাব্দী চলছে, এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মতো বৃদ্ধি পাবে। মানে 2050-এর আশাপাশি ধরে রাখো। 2000-এর শুরুতে যা তাপমাত্রা ছিল, তার থেকে 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফস্তূপ গলে যাবে, মেরু অঞ্চলে বরফ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে, মানে জলের হাইট বেড়ে যাবে। সমুদ্রের এখন যা জলের লেভেল, তার থেকে সমুদ্র আরও উঁচুতে উঠে যাবে, মানে সমুদ্রের জলের উচ্চতা আরও বেড়ে যাবে। ফলে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা যাবে, মানে বন্যা হবে চারিদিকে। সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে তাহলে কী হবে? সমুদ্রের লবণাক্ত জল চারিদিকে ঢুকে যাবে গ্রাম এলাকায়। তাহলে কী হবে? উর্বর কৃষিজমি চাষের অনুপযুক্ত হবে। এর ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বহু পতঙ্গ এবং পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আর কি হতে পারে?
সুপার সাইক্লোন টর্নেডো আরও বিধ্বংসী নামে, আরও বড় বড় ঝড় হবে, যত বেশি গরম হবে অত বেশি নিম্নচাপ, অত বেশি ঝড়। বিশ্বব্যাপী গ্রীষ্মকালীন বা ক্রান্তীয় রোগ ছড়িয়ে পড়বে। আচ্ছা, যেমন কি ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগের আক্রান্তের সংখ্যা বাড়বে। এখানে একটা তোমরা নতুন কথা শিখলে, ক্রান্তীয় রোগ। ক্রান্তীয় রোগের ইংরেজি নাম হচ্ছে ট্রপিক্যাল ডিজিজ। ট্রপিক্যাল ডিজিজ মধ্যে এগুলো কমন কী কী, যেমন ট্রপিক্যাল ডিজিজ মানে আমাদের এই এলাকাগুলো হচ্ছে ট্রপিক্যাল এলাকায় গরম প্রধান এলাকা। এখানে কিছু কিছু রোগ খুব বেশি হয়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এই জাতীয় রোগগুলো। হ্যাঁ, তাহলে এইগুলোকে বলে ক্রান্তীয় রোগ, এগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকরী পদক্ষেপ। কী কী পদক্ষেপ করতে পারি আমরা গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য? নাম্বার 1, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দূষণহীন বিকল্প শক্তি যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি ব্যবহার করতে হবে। এই শক্তিগুলোর কী কী ডিটেলস পরে দেওয়া আছে, এখন তোমরা নামটা জেনে নাও, পরে ডিটেলস জানতে পারবে। তাহলে জীবাশ্ম জ্বালানি কমিয়ে আমরা বায়ু শক্তি, সৌরশক্তি, বায়োমাস শক্তি এইগুলোর ব্যবহার বাড়াবো। সাইকেল, রিক্সা, বৈদ্যুতিক গাড়ি, হস্তচালিত নৌকা ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে। অরণ্য ছেদন রুখতে হবে। বনসৃজন ও ক্ষয়িষ্ণু বনগুলি পুনরুজ্জাপন করলে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষিত হবে। মানে গাছ লাগাবো, এবং যেখানে বন জঙ্গলগুলো ধ্বংস হয়ে গেছে বা গাছপালা কমে গেছে সেই এলাকায় বৃক্ষরোপণ করব। হ্যাঁ, তাহলে কী হবে, গাছগুলো কার্বন ডাইঅক্সাইড বেশি করে শোষণ করবে, কেননা সালোক সংশ্লেষে সে কার্বন ডাইঅক্সাইড লাগে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কমবে। ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করতে হবে। মানে এই যেসব জায়গায় ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার হয় সেগুলোতে দেখতে হবে ক্লোরোফ্লোরোকার্বনের বিকল্প বা অল্টারনেটিভ কিছু আছে কি না, যেগুলো ব্যবহার করা যায়, তার ফলে উষ্ণায়ন কমবে। হলো আমরা গ্রিনহাউস গ্যাস নিয়ে পড়লাম। এগুলো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কোনো ওয়ার্ডে বাদ দেবে না, কোনো ওয়ার্ডের মানে যেটা বুঝতে পারছো না এমন কোনো ওয়ার্ড যেন ছাড়া না পড়ে যে এই মানেটা বুঝতে পারছি না। সেরকম যদি মনে হয় তাহলে কমেন্ট করে জানাবে যে কোনটার মানেটা তোমরা বুঝতে পারোনি, দরকার হলে আমি পরে আবার শর্ট ভিডিও করে তোমাদের জানাবো। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে যদি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থেকে সব মানেগুলো তোমরা বুঝতে পারো, তাহলে পরে যখন রিভিশন করবে বা যত ফাইনাল এগিয়ে আসবে অত তোমাদের সময় নষ্ট কম হবে। এর পরের টপিক হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার, র্যাশনাল ইউজ অফ এনার্জি। এই কথাগুলো মনে রাখবে। যেমন নতুন ওয়ার্ড হচ্ছে র্যাশনাল। র্যাশনাল কথাটার মাথায় হচ্ছে যথাযথ, মানে যেখানে যেমন দরকার বা কোনটা উপযোগী ব্যবহার সেইগুলো। জ্বালানি, যেসব পদার্থের দহনে তাপ ও আলো উৎপাদন হয় সেগুলোকে জ্বালানি বা ফুয়েল বলে। কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি ইত্যাদি হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এলপিজি মানে আমরা যে এলপিজি গ্যাস যেটা দিয়ে আমরা রান্না করি সেটা হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ভিন্ন ভিন্ন জ্বালানির দহনে উৎপন্ন তাপের তুলনা করার জন্য তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বা ক্যালোরি ভ্যালু নামে পরিমাপের একটি রাশি ব্যবহার করা হয়। কি বলছে, ভিন্ন ভিন্ন জ্বালানির দহনে উৎপন্ন তাপের তুলনা করার জন্য তাপন মূল্য বা ভ্যালু বা ক্যালোরিফিক ভ্যালু নামে পরিমাপের একটি রাশি ব্যবহার করা হয়। মানে এক একটা জিনিস যদি আমরা জ্বালাই, এক একটা জিনিসের তাপ তৈরির ক্ষমতা এক এক রকম, সেইটাকে বোঝানোর জন্য আমরা তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বা ইংলিশে ক্যালোরিফিক ভ্যালু নামে একটি একক ব্যবহার করা হয়। তাহলে তাপন মূল্যটা কী জিনিস এখানে কিন্তু বলা আছে। তাপন মূল্য হলো 1 কেজি ভরের কোনো কঠিন, তরল বা গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে হচ্ছে তাপন মূল্য বলে। তাপন মূল্যের একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি, না কিলো জুল পার কেজি, এটা সরি কেজি আছে, কিলো জুল আছে লাস্টে লেখা, সরি। তাহলে কী হলো, তাপন মূল্য কী জিনিস? 1 কেজি ভরের কোনো কঠিন, তরল বা গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলে। এই তাপন মূল্যের একক হচ্ছে কিলো জুল পার কেজি। এই তাপন মূল্য যখনই কোনো পরীক্ষায়, ভৌতবিজ্ঞান পরীক্ষায় কোনো কাকে বলে সংজ্ঞা দাও বা ডেফিনেশন আসবে, তখনই সেই ডেফিনেশনটা দিয়ে তার যদি কোনো একক থাকে সেই এককটা কিন্তু লিখতে হবে।
না হলে কিন্তু পুরো নাম্বার পাবেন না। এখানে দেখো কয়েকটি উদাহরণ দিয়েছে, কয়েকটি জ্বালানির তাপন মূল্য, তার সঙ্গে এই কয়েকটি কমন যদি উদাহরণ দিতে পারো তাহলে ভালো হয়। কি আছে, শুকনো কাঠ যদি আমরা জ্বালাই তার তাপন মূল্য কত? 17,000 কিলোজুল পার কেজি। কয়লা জ্বালাই যদি, তার তাপন মূল্য দেখো 15,000 থেকে 34,000 কিলোজুল পার কেজি। ডিজেলের দেখো আরও বেশি, 44,800 কিলোজুল পার কেজি। কেরোসিন দেখো 46,200 কিলোজুল পার কেজি। পেট্রোল হচ্ছে 48,000 কিলোজুল পার কেজি। এলপিজি হচ্ছে 49,500 কিলোজুল পার কেজি। তাহলে এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে সব থেকে বেশি হচ্ছে এলপিজি। দেখো নিচে আবার বর্ধমান হিসাবে সাজানো আছে। মানে ছোট থেকে বড় হিসেবে ক্রমবর্ধমান আকারে তাপন মূল্যে সাজানো আছে। সব থেকে কম কাঠ, তারপরে কয়লা, তারপরে ডিজেল, তারপরে কেরোসিন, তারপরে পেট্রোল, তারপরে সবার থেকে বড় এলপিজি। লেস দেন দিয়ে দেখানো আছে। এটা আবার উল্টো করে দেখানো হবে, গ্রেটার দেন। এলপিজি গ্রেটার দেন পেট্রোল, গ্রেটার দেন কেরোসিন, গ্রেটার দেন ডিজেল, গ্রেটার দেন কয়লা, গ্রেটার দেন কাঠ। এরকম বিভিন্নভাবে তোমাদের পড়ার লাইনগুলো নিয়ে ভাবতে হবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমাদের জীবাশ্ম জ্বালানি কেন সংরক্ষণ করা প্রয়োজন? নাম্বার 1, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত। যথেচ্ছ ব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে এই ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাবে। জীবাশ্ম জ্বালানি কি, সেটা ভূগর্ভে আছে। সেটা যখন পৃথিবী তৈরি হয়েছিল বা আজ থেকে কয়েক হাজার বছর আগে, সেটা ভূমিকম্পের ফলে বা যেই কারণে হোক মাটির তলায় গাছ, পশু পাখি, যা প্রাণী ছিল চাপা পড়েই জীবাশ্ম জ্বালানি তৈরি হয়েছে। তো সেটা তো সবসময় তৈরি হচ্ছে না, সেটা তো যা হয়েছিল সেখানেই জমা আছে। এবার ওটা যত বেশি ব্যবহার করবো তত তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে। 2 নম্বর কি বলছে, জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছে, অর্থাৎ প্রকৃতির এই সম্পদ পুনর্নবীকরণযোগ্য নয়। ওই জ্বালানি তৈরি হতে কয়েক কোটি বছর সময় লেগেছে এবং এই শক্তি বা এই সম্পদ পুনর্নবীকরণযোগ্য নয়। পুনর্নবীকরণযোগ্য নয় মানে এটা আর পুনরায় তৈরি করা যেতে যায় না, বা এটা নতুন করে আর তৈরি হবে না। 3 নম্বর কি বলছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে এদের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে হ্রাস পাবে। জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করলে এই গ্যাসগুলো, গ্রিনহাউস গ্যাস বেশি তৈরি হবে না, ফলে বায়ুমণ্ডলে এগুলো হ্রাস পাবে, ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুত রাখা প্রয়োজন, যাতে তারা উন্নততর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নবীকরণযোগ্য শক্তির নতুন উৎস সন্ধানে সময়টুকু পায়। বলছে আমরা যদি এখনই সব ব্যবহার করে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো কিছুই পাবে না। তাহলে তারা যে অন্য কোনো শক্তি বানাবে, নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তি, মানে যেই শক্তি পুনরায় তৈরি করা যায়, তেমন শক্তি বানাবে বা খুঁজবে, গবেষণা করে, তার তো একটা সময় লাগবে। আগেই ধ্বংস হয়ে গেলে আর তারা কী করে করবে? তাই আমাদের এখনই সব কিছু মানে পুরোপুরি ধ্বংস করে ফেলা ঠিক না এই জীবাশ্ম জ্বালানিগুলো। এর পরবর্তী টপিক, স্থিতিশীল উন্নয়নের ধারণা, কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন, আর কনসেপ্ট মানে হচ্ছে ধারণা। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয়, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এটা পড়বে বারবার করে লাইনটা। এখানে আহরণ মানে হচ্ছে কোনো সেই সম্পদকে তোমার করা, সম্পদকে যে আমরা নিষ্কাশন করছি, যেমন কয়লা, তেল, সেটাকে আহরণ বলা হয়। হ্যাঁ, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য নষ্ট না করে শক্তির উৎসসমূহকে নিয়ন্ত্রিতভাবে নষ্ট করা ও বিকল্প শক্তির উৎসের সন্ধান করা। কাজেই স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা। সামঞ্জস্যপূর্ণ মানে ব্যালেন্স, এমনভাবে কাজ করতে হবে যাতে অতিরিক্ত পরিমাণে এই তোমার গচ্ছিত বা যে জীবাশ্ম জ্বালানি বা এই সকল সম্পদ, সেটা একেবারে খুব দ্রুত ক্ষয় না হয়ে যায়। তার সঙ্গে আমরা নতুন যে পুনর্নবীকরণযোগ্য সম্পদ সেগুলো ব্যবহার করব। এর ফলে কী হবে, একটা ব্যালেন্স থাকবে পরিবেশের সঙ্গে। এর ফলে আমরা দীর্ঘমেয়াদী আমাদের মানবজাতির উন্নয়ন হবে। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন জনগণের চাহিদা মেটে,
ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকে। মানে এতে আমাদের চাহিদাও মিটবে, সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদ এর কম ক্ষতি হবে এবং আমরা নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তিও আস্তে আস্তে তৈরি করতে পারবো। স্বভাবতই এই ব্যবস্থা আগামী প্রজন্মকে ধারাবাহিক জীবনযাত্রা বজায় রাখতে সহায়ক হবে। স্থিতিশীল উন্নয়ন বৃদ্ধি ও উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। তাহলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বা যোগ্য যে পুনর্নবীকরণযোগ্য শক্তি, আচ্ছা, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য আমাদের কী করতে হবে? পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার করতে হবে। কি বলছে? স্থিতিশীল উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ হলো দূষণহীন বিকল্প শক্তির উৎসের সন্ধান করা। ফলে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ হবে ও দূষণের মাত্রা কমবে। কয়েকটি বিকল্প শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। তাহলে বিকল্প শক্তির নামগুলো মনে রাখতে হবে। এই শক্তির উৎসগুলো থেকে দূষণহীন পুনর্নবীকরণযোগ্য শক্তি পাওয়া যায়। এবার দেখি অনবীকরণযোগ্য শক্তির উৎস, মানে যে শক্তি আর তৈরি করা যাবে না। যেসব শক্তির উৎস ক্ষয়িষ্ণু এবং সঞ্চয়ের ভাণ্ডার সীমিত তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। ইংলিশে কী বলে? নন রিনিউয়েবল এনার্জি সোর্স। ইংলিশটা মনে রাখবে। রিনিউ মানে হচ্ছে নতুন করা, সেই জন্য এটা আর নতুনভাবে তৈরি করা যাচ্ছে না, তাই জন্য এটা নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। বোঝা গেল? রিসোর্স মানে উৎস। যেমন জীবাশ্ম জ্বালানি। তাহলে অনবীকরণযোগ্য শক্তি কোনগুলো, সেটা কোন দিন কাকে বলে এবং তার উদাহরণ পড়তে হবে। উদাহরণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পুনর্নবীকরণযোগ্য শক্তি কি? যেসব শক্তি উৎস কখনো শেষ হয় না বা যাদের থেকে বারবার শক্তি আহরণ করা যায় তাদের নবীকরণযোগ্য বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলে। এটাকে ইংলিশে বলে রিনিউয়েবল এনার্জি সোর্স। ফলে যেমন এগুলোর উদাহরণ কি? সৌরশক্তি, বায়ুশক্তি, তাপশক্তি, বায়োমাস শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। এগুলো তো অঢেল আছে। সৌরশক্তি অঢেল, বায়ুশক্তি অঢেল, যার মানে তুমি কত ব্যবহার করবে করো। ভূতাপ শক্তি মানে পৃথিবীর ভূপৃষ্ঠে যে সকল যে তাপ শক্তি রয়েছে। বায়োমাস শক্তি, এগুলোর কোনো অফুরন্ত রয়েছে। এবার আমরা একটা একটা করে জানবো। সৌরশক্তি। সৌরশক্তি কি? আমরা জানি সূর্যই সব শক্তির উৎস। সৌরশক্তি অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। অচিরাচরিত মানে যেটা সচরাচর ব্যবহার করা হয় না, সেটা অচিরাচরিত। আর চিরাচরিত মানে যেটা সবসময় ব্যবহার করা হয়, যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা ফয়লা এইসব। তাহলে সৌরশক্তি হচ্ছে অচিরাচরিত শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য, মানে রোজই সূর্যের আলো উঠছে। এই দূষণমুক্ত শক্তিকে বিভিন্ন উপায়ে কাজে লাগানো হয়। যেমন কীভাবে কাজে লাগানো যেতে পারে? সোলার কুকারে রান্না করা হয়, তোমরা জানো। সোলার হিটারে জল গরম করা হয় হলো। ফটোভোল্টিক কোষ দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা হয়, মানে সৌরবিদ্যুৎ তৈরি করা হয়। হ্যাঁ, সেটাকে কীভাবে তৈরি করা হয় সেটার এখানে নাম লিখেছে ফটোভোল্টাইক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন, মানে সোজা কথায় সোলার বা সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ। সোলার হাউসে ঘরকে গরম করতে কাজে লাগে। সোলার হাউসের মাধ্যমে ঘর গরম রাখা যেতে পারে। সোলার কুকার ও সোলার হিটার, এটা আবার কীরকমভাবে কাজ করে সেটাই লিখেছে। কালো বর্ণের তল তাপের খুব ভালো শোষণ, তোমার কালো রং বেশি তাপ শোষণ করে, এই ধর্মকে কাজে লাগিয়ে সোলার কুকার তৈরি করা হয় ও সোলার হিটার প্রস্তুত করা হয়। সোলার কুকার একটি ধাতব বাক্স যার চারদিকে তাপ নিরোধক আবরণ থাকে। সূর্য শক্তিকে একটি প্রতিফলকের সাহায্যে কেন্দ্রীভূত করে ভেতরে ফেলা হয় এবং উচ্চ উষ্ণতার সৃষ্টি করে রান্না করা হয়। কুকারের উপরিভাগে একটি কাচের প্লেট দ্বারা আবৃত রাখা হয় যা অভ্যন্তরস্থ উষ্ণতা বৃদ্ধির সহায়ক হয়। গ্রিনহাউস প্রভাবের সঙ্গে সম্পর্কিত। এটি সস্তা, শক্তি সংরক্ষক, দূষণমুক্ত রন্ধন পদ্ধতি। এটা কি করা হয়? একটা মেটালের বা ধাতব বাক্স, যার বাইরের দিকটাতে এমন মেটাল লাগানো থাকে যেটা এমন পদার্থ দিয়ে তৈরি যেটা বাইরে তাপ বেরোতে দেয় না সহজে, আর ওপরে একটা ঢাকনাটা থাকে কাচের। এর ফলে
ভিতর থেকে তাপ বাইরের দিকে বেরোতে পারে না। আর কি করা হয়, এই যে ওপরে একটা, এই ডান দিকে ছবিটা দেখো, এখানে যেটা এই ওপরে ল্যাপটপের মতো মুখ ওপরে ইয়েটা ওঠানো আছে, ওটা কি করে, ওটার কাজ হচ্ছে যে ওর উপরে সূর্যের আলো এসে পড়ে, ও ওটাকে রিফ্লেক্ট করে নিচে যে বক্সটা আছে বক্সের মধ্যে সূর্যের আলোটাকে ফেলে। এর ফলে নিচে যে ওই বক্সের মধ্যে তাপমাত্রা বাড়তে থাকে, এবং সেই তাপমাত্রা কিন্তু আর বাইরে বেরোতে পারে না, কেননা চারদিকে তাপমাত্রা যে নিরোধক পদার্থ দিয়ে তৈরি। এর ফলে ভিতরটা খাবার তুমি গরম হতে পারে বা রান্না করতে পারো। হ্যাঁ, এরপর কি সৌরকোষ বা ফটো ভোল্টাইক কোষ, মানে সৌরবিদ্যুৎ যে কীভাবে তৈরি হতে হয় সেটাই দেওয়া আছে। এই কোষ সৌরশক্তিকে, সোলার এনার্জি বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে। এই কোষ অর্ধপরিবাহী পদার্থ, এখানে একটা নতুন টার্ম শুনলে, অর্ধপরিবাহী পদার্থ। দেখবি আজকাল খবরে খুব বলে অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের এই সব ইলেকট্রনিক জিনিস, এই মোবাইল টিভি ফিভি এসব তৈরিতে লাগে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ। এটা কি, যেমন উদাহরণ সিলিকন। সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী পদার্থ। তাহলে এই কোষ কি, অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন দিয়ে তৈরি। আলোক রশ্মির ফোটন কণা, আলোকের মধ্যে ফোটন কণা আছে, সেই ফোটন কণা অর্ধপরিবাহীতে আপতিত হলে, মানে অর্ধপরিবাহীর উপরে যখন পড়ে, আপতিত কথার মানে হচ্ছে এসে আলো শক্তি এসে পড়ছে যখন, সেটাকে বলে আপতিত হওয়া। তাহলে আলোক রশ্মির ফোটন কণা অর্ধপরিবাহীতে আপতিত হলে ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে ওঠে ও বিচ্যুত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। মানেটা বুঝবে, ফোটন কণা অর্ধপরিবাহীতে আপতিত হচ্ছে, এর ফলে কী হচ্ছে, ওই যে অর্ধপরিবাহী সিলিকনের মধ্যে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে উত্তেজিত হয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, ও বিচ্যুতি মানে ওই ইলেকট্রনের মুভমেন্ট শুরু হচ্ছে, ইলেকট্রনের মুভমেন্ট শুরু হয়ে একদিক থেকে আরেক দিক ছুটছে, তার ফলে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। এই তত্ত্বের ভিত্তিতে সৌরকোষ গঠন করা হয়। অনেকগুলি সৌরকোষ পরপর সাজিয়ে সোলার প্যানেল বানানো হয়, যেটাই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বাদিকে। এই বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চয় করে রাখা হয়, ওই যে বিদ্যুৎ সোলার প্যানেল থেকে তৈরি হয় সেটা ব্যাটারিতে রিজার্ভ করে রাখা হয় এবং সেটা ব্যবহার করা যায়। নাম্বার 1, এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে পাম্পের সাহায্যে জল তোলা যায়। মোটর গাড়িতে সোলার প্যানেল বসিয়ে গাড়ি চালানো যায়। আজকাল কী হয় দেখতে পাচ্ছ, আজকাল যে ব্যাটারি গাড়ি সেগুলোতে সোলার প্যানেলও লাগানো যেতে পারে। কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎস সৌরকোষ, যেগুলো স্যাটেলাইট পৃথিবী থেকে পাঠানো হয় ওপরে। তোমরা আগের দিন পড়েছো স্যাটেলাইট কোন লেয়ারে থাকে, সেটা একবার দেখে নেবে। সেখানে কিন্তু সেখানে শক্তি কোথায় পাবে, সেটা কিন্তু বছরের পর বছর থেকে থাকছে ওখানে। ও সূর্য, মানে কোনো স্যাটেলাইট 10 বছর 20 বছর 50 বছরও থাকছে, সে সূর্যের আলোর মাধ্যমে তোমার বিদ্যুৎ তৈরি করছে। বেতার তরঙ্গ, টিভি রিলে স্টেশনে সোলার প্যানেল ব্যবহৃত করা হয়। বিভিন্ন রেডিও স্টেশন, টিভি স্টেশনেও সোলার প্যানেল ব্যবহার করা হয়। ট্রাফিক সিগন্যাল, ক্যালকুলেটর ও খেলনাতেও সৌরকোষ ব্যবহার করা হয়। যেমন তোমরা দেখবে বিভিন্ন ক্যালকুলেটার দেখবে সোলার ছোট্ট করে একটা সোলার প্যানেল লাগানো থাকে, যেটা রোদে রাখলে চার্জ হয়। ক্যালকুলেটার, তারপরে বিভিন্ন রকম খেলনা। এবার চলো, এবার আমরা বায়ু শক্তি নিয়ে, আরে বাবা এটা ঘুরে যাচ্ছে কেন বারবার, ইয়েটা অফ করে দিতে হবে। বায়ু শক্তি নিয়ে এবার আমরা পড়াশোনা করব। রোটেশনটা অফ করে রাখি তাহলে হবে। বায়ু শক্তি, প্রবাহিত বায়ুর গতিশক্তি হলো বায়ু শক্তি, উইন্ড এনার্জি। হাওয়া কল বা বায়ু কলের সাহায্যে বায়ু শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এই যে দেখছে ছবি, ডান দিকে ছবি দেওয়া আছে, এটা একটা হাওয়া কল বা বায়ু কল। এর মাধ্যমে বায়ু শক্তিকে কী করা হয়, যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করা হয়। বায়ুকলের বায়ুচক্র, এই যে পাখাটা দেখতে পাচ্ছ, এটিকে বায়ুচক্র, একটি বৈদ্যুতিক পাখার মতো, যা একটি দৃঢ় ও শক্ত কাঠামোর শীর্ষবিন্দুতে উল্লম্বভাবে স্থাপন করা হয়। এই বড় যেটা শক্ত কাঠামো, ওর মধ্যে ওই পাখার মতো যেটা ওটা লাগানো থাকে। বায়ুকলের বায়ুচক্রের কেন্দ্রীয় অক্ষদণ্ডের সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইনকে সংযুক্ত করা হয়। এই বায়ু যে চক্রটা আছে বা এই যে পাখার মতো দেখতে জিনিসটা আছে বায়ুচক্র, ওর সঙ্গে কী করা হয়, জেনারেটরের টারবাইনকে যুক্ত করা থাকে। তারের মাধ্যমে জেনারেটরের টারবাইন বা
লাগানো থাকে। ফলে টারবাইনে প্রবল ঘূর্ণন, যখন হাওয়া হয় তখন এই পাখাটা ঘোরে, ফলে এর সঙ্গে টারবাইন সংযুক্ত থাকে, ফলে টারবাইনেও প্রবল ঘূর্ণনের সৃষ্টি হয়, যা বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত হয়। একটি বৃহত্তর অঞ্চলে অনেক বায়ুকল বসিয়ে উইন্ড এনার্জি ফার্ম তৈরি করা হয়। এক জায়গায় যদি অনেকগুলো বায়ুশক্তির এই মেশিন বসাও, কল বসাও, তাহলে সেখানে উইন্ড এনার্জি ফার্ম তৈরি হতে পারে। গুজরাতের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন, ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে এই উদাহরণগুলো কোথায় কোথায় তোমার বায়ুশক্তি উৎপাদনের বড় বড় জায়গা রয়েছে? গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন, ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বায়ু শক্তি অচিরাচরিত, মানে এটা সবসময় এই শক্তির যে যুগ যুগান্তর থেকে ব্যবহার হচ্ছে তা নয়, এটা অচিরাচরিত, মানে খুব একটা ব্যবহার হয় না। পুনর্নবীকরণযোগ্য, মানে সবসময় নতুন বায়ু শক্তি তৈরি হয়ে যাচ্ছে, এবং দূষণমুক্ত, এর কোনো দূষণ নেই। এরপর কি জোয়ার ভাটার শক্তি। এই শক্তি আহরণের জন্য উপকূলবর্তী অঞ্চলে বাঁধ নির্মাণ করে জলাধার বা ড্যাম তৈরি করা হয়। তোমরা বিভিন্ন ড্যামে ঘুরতে গেছো, অনেকেই গেছো, যেমন আমাদের এইদিকে রয়েছে কোথায়, এই বাঁকুড়াতে তোমার কি ড্যাম, নামটা ভুলে যাচ্ছি, পেটে আসছে মুখে, ঠিক আছে, বাঁকুড়ার যে ড্যামে অনেকে গেছি। তারপর আরও বিভিন্ন জায়গায় বড় বড় ড্যাম আছে। সেরকম সমুদ্র উপকূলবর্তী এলাকাতে ড্যাম তৈরি করা হয়। তার ফলে কী হয়, সেখানে জোয়ারের সময় উঁচু হয়ে ওঠা জলকে ওই জলাধারে ধরে রাখা হয়। জোয়ারের সময় যে হাই টাইড বা জোয়ারের সময় যে জল আসে, সেই জলকে ধরে রাখা হয়। তারপরে জলকে উঁচু জল থেকে নিচু জায়গায় জলকে ছাড়া হয়। সে আর নিচে টারবাইন বসানো থাকে, সেই জলের খুব ফোর্সে এসে জল ওই টারবাইনের উপর পড়ে, তারপরে টারবাইন ঘোরে এবং এর মধ্যে কী হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। এটাও একটা পুনর্নবীকরণযোগ্য অচিরাচরিত শক্তির উৎস। ভূতাপ শক্তি। পৃথিবীর অভ্যন্তর খুবই গরম, ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় উষ্ণতা ততই বাড়তে থাকে। আমরা পৃথিবীর মধ্যে যদি ঢুকতে থাকি ফুটো করে আস্তে আস্তে গর্ত করে, তাহলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আগ্নেয়গিরি অঞ্চলে প্রতি কিলোমিটার গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধির মান 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আগ্নেয়গিরি মানে যেখান থেকে লাভা, যেসব এলাকায় আগ্নেয়গিরি আছে যেখান থেকে লাভা বেরোয়, সেই এলাকায় তুমি যদি 1 কিলোমিটার গর্ত খোঁচো, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। পৃথিবীর অভ্যন্তরে নিহিত এই তাপশক্তিকে বলা হয় ভূতাপ শক্তি, যার ইংরেজি নাম জিওথার্মাল এনার্জি। জিও মানে ভূ, থার্মাল মানে তাপ, আর এনার্জি মানে শক্তি। তাহলে ভূতাপ শক্তির ইংরেজি জিও থার্মাল এনার্জি। যেসব অঞ্চলে উষ্ণ প্রস্রবণ বা আগ্নেয়গিরি আছে, উষ্ণ প্রস্রবণ বা আগ্নেয়গিরি আছে, সেই এলাকাকে বেছে নেওয়া হয় ভূতাপ শক্তি সংরক্ষণ করার জন্য। এক্ষেত্রে একটি বড় ও একটি ছোট ব্যাসের দুটি সমকেন্দ্রিক নলকে মাটির অভ্যন্তরে প্রায় 3 কিলোমিটার গভীরতা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। কী বলছে এখানে, দুটি নল, একটি সরু নল একটি মোটা নল মাটির মধ্যে 3 কিলোমিটার গভীরতা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। বাইরের নলটা, মানে বড় নলটা দিয়ে, সাধারণ বাইরের নল দিয়ে আমাদের যে জল আছে সেই জল ওখানে পাঠানো হয়। তাহলে ভূপৃষ্ঠে ওই ওই কী বলছে, ভূগর্ভে কী রয়েছে, বেশি তাপ, ভূপৃষ্ঠের অভ্যন্তরস্থ উচ্চ উষ্ণতায় সেই জল দ্রুত স্টিমে পরিণত হয়। সেখানে যে আমরা বড় পাইপটি দিয়ে জল পাঠাচ্ছি, সেই জলটা ওখানে নিচে তো অনেক বেশি তাপমাত্রা, সে কী করছে, বাষ্পে পরিণত হচ্ছে। সেই বাষ্পটা কী করা হচ্ছে, সেই বাষ্পটা ওই ছোটো নলটা দিয়ে, ছোটো ব্যাসের নলটা দিয়ে বাষ্প উচ্চ চাপে বেরিয়ে আসছে, মানে খুব ফোর্সে বেরিয়ে আসছে। এই উচ্চচাপযুক্ত স্টিমের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এক্ষেত্রে ব্যবহৃত ভূতাপ শক্তি কোনোভাবে পরিবেশের দূষণ ঘটায় না। বুঝতে পেরেছো? তাহলে এই দেখি আমরা একটা ভূতাপ শক্তির একটা পাওয়া যায় কিনা, জিও থার্মাল এনার্জি দেখি আমরা, চলো গুগল বাবার সাহায্যে ছবি দেখা যাক কীরকম হচ্ছে। জিও থার্মাল এনার্জি চলে এলো, ইমেজ, কোনটা দেখা যাক, সহজভাবে এইটা, বড় করা যাচ্ছে না কেন, এটা আবার ঘুরবে না।
এই দেখো, এই ছবিটায় দেখো, ডান দিকে যেটা ডান দিকে তাকাও, কুলিং ওয়াটার। ডান দিকে আমাদের ভূপৃষ্ঠে নর্মাল জল এই পাইপটার মাধ্যমে ভূগর্ভে পাঠাচ্ছে। ভূগর্ভে গিয়ে ওখানে জলটা গরম হয়ে যাচ্ছে। এর তো আর এই দিক দিয়ে আর বেরোতে পারছে না, কারণ এদিকে ঠান্ডা জল যাচ্ছে। তখন আর যে এই আর একটা পাইপ, এই বাঁ দিকে দেখো একটা পাইপ লাগানো আছে, এই পাইপের মাধ্যমে ওইখানে যে জল জল বাষ্প হচ্ছে, সেই বাষ্পটা বাইরে বেরিয়ে আসছে খুব ফোর্সে। বাইরে বেরিয়ে এখানে এই মাঝখানে যে 3 নম্বর লেখা আছে ছবিটায়, সেখানে টারবাইন লাগানো আছে, সেই টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হচ্ছে। বোঝা গেল? এইভাবে জিওথার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কি হলো আবার? এটা কোথায় গেল? নে বাবা, ব্যাকারটা হয়ে যাচ্ছে না ওর। হ্যাঁ, সৌরকোষ হয়ে গেল, বায়ু শক্তি হয়ে গেল, জোয়ার ভাটা ভূতাপ শক্তি হয়ে গেল। এবার আমরা কি পড়বো? বায়োমাস শক্তি। বায়ো কথার মানে হচ্ছে লাইফ বা জীবন, মানে জীবন্ত জিনিসের সংখ্যা। জীবন্ত জিনিস যেমন গাছপালা, পশু পাখি, মানুষ, এগুলো জীবন্ত, এগুলো বায়োমাস। কৃষিজাত কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা, আখের ছিবড়া, ভুসি, শাকসবজি ও ফলমূলের খোসা, রান্নাঘরের অব্যবহৃত জৈব অবশেষ, কচুরিপানা, প্রাণীর মলমূত্র, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বন ঘটিত পদার্থগুলোকে একত্রে বায়োমাস বলা হয়। মানে এই সকল যে জৈব পদার্থ, এতে প্রচুর কার্বন জাতীয় জিনিস থাকে, আর এইগুলোকে বলা হয় একসাথে বায়োমাস বলা। বায়োমাসের যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বায়োমাস শক্তি বলে। বায়োগ্যাস কী জিনিস? এই বায়োমাসকে বায়োগ্যাস প্ল্যান্টের বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠে বায়ুর অনুপস্থিতিতে মিথেনজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রণ তৈরি হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলা হয়। এই বায়োমাস, এই পদার্থগুলোকে তুমি যদি একটা এমন প্রকোষ্ঠের মধ্যে রাখো যেখানে বায়ু নেই, মানে সেখানে নতুন বায়ু ঢুকতে দিচ্ছ না, সেখানে ওইগুলোকে রেখে দিচ্ছ, এবং সেখানে মিথেনজেনিক ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াগুলোকে মিথেন জাতীয় পদার্থ তৈরি করে, সেই ব্যাকটেরিয়াগুলো ওর মধ্যে যদি তুমি দিয়ে দাও বা পরিবেশের ন্যাচারালভাবেও তৈরি হতে দাও, এগুলো কমার্শিয়ালিও পাওয়া যায় ব্যাকটেরিয়াগুলো, না হলে ওখানে রেখে দিলে ও আস্তে আস্তে তৈরি হবে। দিলে এই জৈব পদার্থগুলো ওই ব্যাকটেরিয়া কী করবে? বিয়োজন করবে, আর ওখানে একটা কমপ্লিকেটেড বা একটা রাসায়নিক বিক্রিয়া হবে। বিক্রি হয়ে বিভিন্ন রকম জৈব গ্যাস তৈরি করবে, যেটাকে বলে জৈব গ্যাস বা বায়োগ্যাস। এই বায়োগ্যাসের প্রধান কোন কোন গ্যাসগুলো থাকে? এর মধ্যে মিথেন থাকে সব থেকে বেশি, 60-80%। এছাড়া আর কি থাকে? কার্বন ডাইঅক্সাইড 15-40%, 15-40%। আর কী কী থাকে? সামান্য পরিমাণে H2S মানে হাইড্রোজেন সালফাইড, H2 মানে হাইড্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি থাকে। বায়োগ্যাস তৈরির প্ল্যান্টটিকে বায়োগ্যাস প্ল্যান্ট বলে। গ্রামাঞ্চলে গোবর গ্যাস তৈরির জন্য যে গোবর গ্যাস প্ল্যান্ট ব্যবহার করা হয়, তাও আসলে এই ধরনের একটি ব্যবস্থা। বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদনের পর যে নিষ্ক্রিয় জৈব আবর্জনা অবশিষ্ট থাকে, তাহলে ওই বায়োমাস থেকে যে যে গ্যাস তৈরি হলো, সেই গ্যাসটাও একটা হয়ে গেল। তারপরে কিছু অবশিষ্ট তোমার কঠিন পদার্থও পড়ে থাকবে, সেইগুলোকে কি সেই জৈব আবর্জনা, তাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস থাকে, তাই ওটার থেকে সার তৈরি করা হয়। সেই সার আবার আমরা চাষবাসে ব্যবহার করতে পারি। বায়োগ্যাসের ব্যবহার। বায়োগ্যাস জ্বালানি রূপে ও আলো জ্বালাতে ব্যবহৃত হয়। বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে গৃহস্থলীর বিদ্যুতের চাহিদা মেটানো হয়। এই দেখো, এখানেও ডান দিকে এইখানে বায়োগ্যাস কিভাবে তৈরি হচ্ছে তার একটা ডান দিকে ছবি দিয়েছে। দেখো, এখানে একটা চেম্বার বানানো হয়েছে। চেম্বারটায় বাইরে থেকে আর কিছু বায়ু ঢুকতে পারছে না। চেম্বারের মধ্যে এই জৈব পদার্থ রাখা হচ্ছে, সেটা ওই বিভিন্ন ব্যাকটেরিয়ার রিয়াকশন হয়ে গ্যাস তৈরি হচ্ছে। সেই গ্যাস আবার বেরোনোর রাস্তা আছে। হ্যাঁ, এই যে আউটলেট চেম্বার, এই দিক দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। ডান দিকে লেখা আছে আউটলেট চেম্বার, আর বাঁ দিকে লেখা আছে ইনলেট চেম্বার। ইনলেট মানে ওখান থেকে জৈব পদার্থগুলো এই চেম্বারের মধ্যে ঢোকানো হচ্ছে।
আর ডান দিকে মানে হচ্ছে আউটলেট, মানে এখান দিয়ে তোমার যে গ্যাস বা এই জিনিসগুলো এই ডান দিক দিয়ে বের করা হয়। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থলী অন্যান্য জৈব আবর্জনাকে জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা হয়। বর্জ্য পদার্থের দহনে উন্নত উৎপন্ন তাপশক্তি দ্বারা ট্যাঙ্কের জলকে উত্তপ্ত করে স্টিমে পরিণত করা হয়। উচ্চ চাপে স্টিমের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে কী হয়, বর্জ্য পদার্থগুলো যদি জ্বালায়, আগুন জ্বালায়, তোমার বর্জ্য পদার্থগুলো যদি দহন করা হয় সেক্ষেত্রে তাপ উৎপন্ন, সেই তাপ থেকে যদি আমরা প্রচুর জল গরম করে জলীয় বাষ্প তৈরি করি, সেই জলীয় বাষ্পের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। বায়োফুয়েলের ব্যবহার, জৈব পদার্থ থেকে উৎপাদিত তরল জ্বালানিকে বায়োফুয়েল বলে। প্রধানত দুটি বায়োফুয়েল হলো বায়ো ইথানল ও বায়ো ডিজেল। বায়ো ইথানল এবং বায়ো ডিজেল, এই নাম দুটো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এগুলোকে বায়োফুয়েল বলে। বায়ো ইথানল কী জিনিস? উচ্চ শর্করাযুক্ত বায়ো ইথানল উচ্চ শর্করা বা স্টার্চ, এটাকে বন্ধ করি, রোটেশনটা বন্ধ করে দিলাম। বায়ো ইথানল উচ্চ শর্করা বা স্টার্চকে শর্করাকে ইংলিশে স্টার্চ বলে। উচ্চ শর্করা বা স্টার্চ সমৃদ্ধ পদার্থ, যেমন কোন কোন জিনিসে উচ্চ শর্করা বা সুগার থাকে বেশি? আখ, জলাগোর, ভুট্টা ইত্যাদি থেকে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বায়ো ইথানল উৎপন্ন করা হয়। ফার্মেন্টেশন, সন্ধান প্রক্রিয়াকে ইংরেজিতে বলে ফার্মেন্টেশন। তাহলে আখ, জলাগুড়, ভুট্টা এইসব থেকে ফার্মেন্টেশনের মাধ্যমে বায়ো ইথানল উৎপাদন করা হয়। পেট্রোলের সঙ্গে 10% ইথানল মিশিয়ে মোটর ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। পেট্রোল যে আমরা গাড়িতে ভরি, সেই পেট্রোলের সঙ্গে 10% পর্যন্ত ইথানল মিশিয়ে বায়ো ইথানল তৈরি করা, জ্বালানি রূপে ব্যবহার করা যেতে পারে। আজকাল এই রিসেন্টলি কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে না, বিভিন্ন জায়গায় এই পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর জন্য, বা এটাও সেখানে এই 10% ইথানল ওই ডিজেলের পেট্রোলের সঙ্গে মেশানো হয়। বায়ো ডিজেল উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি ট্রান্স এস্টারিফিকেশান, হ্যাঁ, উদ্ভিদের বা প্রাণীর চর্বি, উদ্ভিজ্জ তেল, বিভিন্ন উদ্ভিদ থেকে তেল তৈরি হয়, আর প্রাণীরও চর্বি থাকে, সেগুলো সবই তেল জাতীয় পদার্থ, চর্বি জাতীয় জিনিস। সেইটাই কি, ট্রান্স এস্টারিফিকেশান হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার নাম, ইংরেজি নাম। এস্টারিফিকেশান একদম একটা বিক্রিয়ার পদ্ধতি। সেই ট্রান্স এস্টারিফিকেশানের মাধ্যমে ঘটিয়ে বায়োডিজেল প্রস্তুত করা হয়। এখানে আবার কি, জ্যাট্রোফা গাছের বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমেও বায়োডিজেল উৎপাদন করা হয়। জ্যাট্রোফা গাছের নামটা একটু মনে রাখার চেষ্টা করবে। বায়োডিজেলকে সাধারণ ডিজেলের সঙ্গে মিশিয়ে, নর্মাল যে ডিজেল তার সঙ্গে আমরা বায়োডিজেল মিশিয়ে দিতে পারি, দিয়ে ডিজেল ইঞ্জিন বিশিষ্ট যানবাহনের জ্বালানি রূপে ব্যবহার করা। যেসব যানবাহনে ডিজেল লাগে সেখানে এই বায়োডিজেল প্লাস নর্মাল যে তোমার কয়লা খনি থেকে ডিজেল, সেই ডিজেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এরপরে কি আছে, কয়লা খনির মিথেন। কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাস হলো কোলবেড মিথেন, সিবিএম বা কয়লা খনির মিথেন। আচ্ছা, কয়লা খনির মধ্যে কয়লা কী হয়, কয়লাগুলো জানি অনেক পোরযুক্ত, বা কয়লার মধ্যে অনেক গ্যাপ থাকে, ছিদ্র ছিদ্র থাকে। এবার ওর মধ্যে কি থাকে, অনেক মিথেন গ্যাস থাকে। তাহলে তাই জন্য এটাকে বলে কোলবেড মিথেন, মানে ও মিথেন গ্যাস থাকার বিছানা বা জায়গাকে, আমরা যেমন ঘরে বিছানায় ঘুমাই বেডে, সেখানে ও মিথেন গ্যাসটা কোথায় ঘুমাচ্ছে, কোন বেডে থাকছে, কয়লার মধ্যে। কয়লার ইংরেজি হচ্ছে কোল, তাই জন্য এটাকে কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন বলা হয়। কয়লা উৎপত্তির সময় জৈব বস্তুর বিয়োজনে উৎপন্ন মিথেন কয়লা গাত্রের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে অধিশোষিত থাকে। কি বললাম, যেটা কয়লার গাত্রে যে সূক্ষ্ম ছিদ্র, তার মধ্যেই মিথেন গ্যাস ঢুকে থাকে। কয়লার বিভিন্ন স্তরের মধ্যবর্তী ফাঁকগুলিতেও মিথেন মুক্ত অবস্থায় বা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় উচ্চ চাপে সঞ্চিত থাকে। এবার কয়লা খনি যদি তোমরা ডিটেলস দেখো, ওখানে দেখবে কয়লা সব জায়গায় একদম শক্ত হয়ে চাক হয়ে, তা না, কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে, যেখানে জল থাকে। জলের মধ্যে, জলের সঙ্গে ফাঁকা থাকলে সেখানে জল থাকতে পারে, সেখানে বিভিন্ন রকম গ্যাস থাকতে পারে। হ্যাঁ, সেই জলের মধ্যেও মিথেন গ্যাস মিশে থাকতে পারে, বা যেখানটায় কোথাও ফাঁকা থাকলে সেখানটাও, সেই প্রকোষ্ঠের মধ্যেও গ্যাস থাকতে পারে। খালি মিথেন গ্যাস না, অন্যান্য খারাপ গ্যাসও থাকতে পারে। তার জন্য অনেক সময় কয়লা খনিতে শ্রমিক মারা যায়, বিভিন্ন বিষাক্ত গ্যাসও থাকে। সেইখানে গিয়ে প্রচণ্ড চাপে, মানে বেশি ঘন, মানে বেশি বেশি গ্যাস ছোট্ট জায়গার মধ্যে আছে, তাই খুব চাপে সঞ্চিত থাকে।
কোলভেন্ট মিথেনকে আহরণের জন্য বিভিন্ন ব্যাসার্ধের সমকেন্দ্রিক দুটি স্টিলের পাইপকে কয়লা স্তর পর্যন্ত প্রবেশ করানো হয়। যেরকম ওই তোমরা ভূগর্ভস্থ তাপে দেখলে দুটো পাইপকে ঢোকানো হয়, এখানেও একই রকম। এরপর পাম্পের সাহায্যে কয়লা স্তরের ওপর সঞ্চিত জলকে একটি পাইপের মধ্য দিয়ে বের করে আনা হয়। ওখানে যে কয়লার মধ্যে যে জল আছে সেই জলটাকে পাইপের মধ্যে দিয়ে বের করা হয়, ফলে কোলভেন্ট মিথেনের উপর চাপ ক্রমশ হ্রাস পায়। ফলে জল দিয়ে বের করা হলো, ওখানে জায়গা বেড়ে গেল, জলের জায়গাটা খালি হলো, তাহলে এখানে যে মিথেন গ্যাসের উপর চাপটা কমে গেল এবং এর ফলে কী হলো, অধিশোষিত মিথেন মুক্ত হয়ে তাহলে একটা দিয়ে জল বেরোচ্ছে, তাহলে চাপ কমে গিয়ে যে গ্যাসটা ওখান থেকে রিলিজ হতে পারছে, তাই অন্য পাইপটা দিয়ে মিথেন বাইরের দিকে বেরিয়ে আসে। কোলভেন্ট মিথেন ভারতসহ বিভিন্ন দেশের জ্বালানির এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে দৈনিক প্রায় 5 লক্ষ কিউবিক মিটার কোলভেন্ট মিথেন আহরণ করা হচ্ছে। কোথায় কোলভেন্ট আহরণ করা হয়? পশ্চিমবঙ্গে রানীগঞ্জে। রানীগঞ্জে কয়লা খনি আছে, তাই ওখানে কয়লা খনির মধ্যেই তো তোমার মিথেনও থাকবে। দৈনিক প্রায় 5 লাখ কিউবিক মিটার কোলভেন্ট আহরণ করা হচ্ছে। মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কি? এটি এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ। কেলাস মানে হচ্ছে ইংরেজি নাম, এটা মানে ইংরেজি ঠিক কোনো রাসায়নিক নাম। ক্রিস্টাল বা কেলাস, সেটা কীরকম? যেমন তোমার নুন দেখতে পারো, নুন ধরে রাখো একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস বা ক্রিস্টাল, সেরকম মিথেন হাইড্রেট এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ। H2O, H2 মানে হচ্ছে জল, H2O অণু দিয়ে গঠিত বরফ সদৃশ কেলাস। এই কেলাসগুলো কেমন দেখতে? জল, ওই H2O অণুতে গঠিত বরফ জল, H2O অণু দিয়ে যে বরফ তৈরি হয়, জল দিয়ে যে বরফ তৈরি হয়, সেখানে দেখতে ক্লাসের মতো প্রচুর পরিমাণে সেই ক্লাসগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে এর সৃষ্টি হয়। এর সংযুক্তি মানে এর মানে কেলাস, তোমার এই যে মিথেন হাইড্রেটের তোমার রাসায়নিক নাম বা রাসায়নিক যে তোমার সংকেত, সেটা কি? সেটা হচ্ছে এই দেখো, CH4। CH4 মানে মিথেন 5.7 H2O, মানে একটা মিথেন থাকে, তার মানে 5.7, আর সঙ্গে কি থাকে? 5.7 H2O, মানে জল অণু থাকে। তারপরে বা এইটা রিয়াকশান, এইটাকেই আবার একটু সহজভাবে লিখেছে 4CH4, মানে 4টে মিথেন সঙ্গে 23H2O, মানে 23খানা জলের অণু। এই দুটো মিলিয়ে হচ্ছে মিথেন হাইড্রেট। সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরের নিচে, পাললিক শিলা তোমরা ভূগোলে পড়েছো, সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। একে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়। মিথেন হাইড্রেট, তাহলে নতুন একটা নাম শুনলে, আগুনে বরফ বা ফায়ার আইস। মিথেন হাইড্রেটে 13.3% মিথেন গ্যাস থাকে। এই মিথেন হাইড্রেটের মধ্যে 13.3% মিথেন গ্যাস থাকে। STP অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। STPতে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। মানে ওইখানে কী হচ্ছে, মিথেন হাইড্রেটের সঙ্গে কী হচ্ছে, ওটা তো একটা কেলাস, মানে শক্ত পদার্থ, মানে কেলাস আকার পদার্থ বা ক্রিস্টাল বা শক্ত। সেই 1 লিটার থেকে সেই কঠিন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। বুঝতে পেরেছো? তাহলে এই নিষ্কাশন পদ্ধতি কী? মিথেন হাইড্রেটের নিষ্কাশন পদ্ধতি কী? উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করে বা এর কেলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করিয়ে মিথেন গ্যাসকে বের করে আনা হয়। এরপর অধিক চাপ প্রয়োগে সংকুচিত করে নির্দিষ্ট ট্যাঙ্কে মিথেন গ্যাস প্রদান, মানে কেলাসটাকে হয় হিটের মাধ্যমে গরম করে ওর মধ্যে গ্যাসটা বার করা হয়, বা ওর মধ্যে কেলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকলে কী হবে, কার্বন ডাইঅক্সাইডের তো জায়গা লাগবে, সে ওটা চাপ দিয়ে মিথেনকে বের করে দেবে। হ্যাঁ, এরপর কী হয়, ওই গ্যাসটাকে ধরা হয়, ধরে কী হয়, কোনো ছোট্ট জায়গা বা তোমার সিলিন্ডারের মধ্যে অতিরিক্ত গ্যাস বেশি চাপ প্রয়োগ করে সংকুচিত করে ওই ট্যাঙ্কের মধ্যে রাখা হয়। মানে ট্যাঙ্কে যখন গ্যাস রাখা হয়, তার মধ্যে যা জায়গা তার থেকে বেশি পরিমাণে গ্যাস প্রেশার দিয়ে হাই প্রেশারে ঢোকানো থাকে। তাহলে মিথেন হাইড্রেট, এখানে কয়েকটা নতুন নতুন কঠিন কথা দেখা যায়। এটাকে একটু সহজ করে আমাদের গুগল বাবাজি বা কী বলে জেমিনাই বলতে পারে কি না, কী বলছি মিথেন হাইড্রেট সম্বন্ধে? মিথেন
হাইড্রেট, DRATE ইন বেঙ্গলি। অল বোর্ড না, এটাকে আমরা যদি এআই মোডে দেখি কি বলছে। মিথেন হাইড্রেট হলো একটি কঠিন এবং কেলাসাকার পদার্থ যা জলের অণু এবং মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত হয়। মানে মিথেন হাইড্রেট একটি কঠিন কেলাসাকার পদার্থ। এটা কি দিয়ে তৈরি? জলের অণু এবং মিথেন গ্যাসের সমন্বয়ে তৈরি। এটি দেখতে অনেকটা বরফের মতো, তাই একে অনেক সময় ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয়। কেন ফায়ার আইস বা আগুনের বরফ? কেন এটি দেখতে অনেকটা বরফের মতো। এর প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। গঠন, এটি একটি ক্ল্যাথরেট জাতীয় যৌগ। ডিটেলস অতটা জানা দরকার নেই। এতে হিমায়িত জলের অণুগুলি খাঁচার মতো একটি কেলাসের কাঠামো তৈরি করে। হিমায়িত মানে বরফ, জলের অণুগুলি বরফ, জল যে H2O বা জলটা সেটা বরফ বা হয়ে খাঁচার মতো একটি কেলাস বা কাঠামো তৈরি করে, যার ভেতর প্রচুর পরিমাণ মিথেন গ্যাস আটকে পড়ে। মিথেন গ্যাসের রাসায়নিক সংকেত কি বইয়ে যেমন দেওয়া আছে, বইয়ের লেখাটা একটু কমপ্লিট করে এখানে দেখো। মিথেন গ্যাসের রাসায়নিক হলো 4CH4, 2H2O, 23H2O। যারা খুব ভালো পড়াশোনা তারা মনে রাখতে হবে 4CH4, 23H2O। মানে এর মধ্যে চারখানা অণু যদি মিথেন থাকে তাহলে 23খানা অণু জল। এটা হচ্ছে সংকেত 4CH4, 23H2O। এটা হচ্ছে মিথেনের সংকেত। এই সহজভাবে বইয়ে পাশে লিখে রাখতে পারো। এ কোথায় থাকে অবস্থান? এটি মূলত অত্যন্ত নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে সমুদ্রের তলদেশের পলিস্তরে অথবা মেরু অঞ্চলের বরফের নিচে পাওয়া যায়। গুরুত্ব, মিথেন হাইড্রেট ভবিষ্যতে জ্বালানির এক বিশাল উৎস হতে পারে। এর আয়তন মিথেন হাইড্রেট থেকে প্রায় মিথেন হাইড্রেট থেকে প্রায় এক আয়তন মিথেন হাইড্রেট থেকে প্রায় 160 থেকে 170 আয়তন মিথেন গ্যাস পাওয়া যায়। যেমন ওখানে তোমাদের বইয়ে বলা আছে 1 লিটার মিথেন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। বোঝা গেল? পরিবেশগত ঝুঁকি কি বলছে? এটি একটি শক্তিশালী এটা এখানে আবার একটা খারাপ ইফেক্ট আছে। এই মিথেনটা একটা গ্রিনহাউস গ্যাস। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেলে এই হাইড্রেট গলে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে মিশে যেতে পারে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি দেয়। মানে বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং ফলে যদি ওই তোমার মিথেন হাইড্রেট গলে গিয়ে বেশি করে গ্যাস বেরিয়ে যায়, তাহলে আরও বেশি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। এটাকে দেখি তো একটু ফায়ার আইসটার নামটা কেন দেওয়া হলো, আর একটু কি বলে, হোয়াই দ্য নেম, কোথায় লিখছি, হ্যাঁ, ফায়ার আইস কি বলছে, এর একটি বিস্ময়কর বৈপরীত্য। কি বলছি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনের বরফ ডাকার প্রধান কারণ এর বিস্ময়কর বৈপরীত্য। এটি দেখতে বরফের মতো সাদা ও কঠিন হলেও এতে খুব সহজেই আগুন ধরানো যায়। বরফে তুমি সহজে আগুন ধরাতে পারবে না, কিন্তু এটাতে খুব সহজেই আগুন ধরাতে পারবে। তার জন্য এর নাম ফায়ার আইস। কেন? এবার কেন বেশি বরফ? এটি মূলত হিমায়িত জলের অণুর একটি কাঠামো যা দেখতে অনেকটা বরফ। সাধারণ দাহ্য এই বরফের সদস্য কাঠামো প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, যাকে বায়ুমণ্ডলে মানে ওখানে তোমার প্রচুর ওইটার মধ্যে প্রচুর মিথেন গ্যাস থাকে বলে ওটা সহজেই আগুন ধরে যায়। তার জন্য এটাকে কি বলা হয়? ফায়ার আইস। তাহলে ঘুরছে না কেন আবার? হয়ে গেল। এটা কি হলো? তাহলে আমাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আমাদের পড়া শেষ হয়ে গেল। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো তোমাদের ভালো করে মন দিয়ে পড়তে হবে। বায়ুমণ্ডলের গঠন, কী কী লেয়ার আছে, 5টা লেয়ার বায়ুমণ্ডলের, সেটা পড়তে হবে। কোথায় কী কোন লেয়ারের কী বৈশিষ্ট্য সেটা জানতে হবে। তারপরে বায়ুর পরিচালন স্রোত, ঝড় বৃষ্টি, টর্নেডো কীভাবে তৈরি হচ্ছে সেটা জানতে হবে। তারপরে খুব ভালো করে পড়তে হবে ওজোন লেয়ার, কোনো একটা অক্ষরও বাদ দেওয়া যাবে না। ওজোন স্তর সম্বন্ধে বইয়ে যা যা লেখা আছে সব একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আর কি হবে তোমার? গ্রিন হাউস এফেক্ট,
গ্রিন হাউস এফেক্টটা কী জিনিস, বিশ্ব উষ্ণায়ন কীভাবে হচ্ছে, গ্রিন হাউসের জন্য গ্রিন হাউস গ্যাস কী, যেগুলো আজকে পড়ালাম সেটা তোমাদের মনে রাখতে হবে। তারপর কি তোমার এই রেশনাল ইউজ অফ এনার্জি, শক্তির যথাযথ ব্যবহার, পুনর্নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য কি কাকে বলে তার উদাহরণ, পুনর্নবীকরণযোগ্য বিভিন্ন শক্তিগুলো কীভাবে তৈরি, কীভাবে আমাদের কাজে লাগাচ্ছে সেগুলো জানতে হবে। তবে এখানে একটা যেটা আছে এই তাপন মূল্য কী জিনিস, কোন 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 জিনিসের তাপন মূল্য বেশি, এইগুলো জানতে হবে। হ্যাঁ, আর কি আছে, এইসব তো হলো পুনর্নবীকরণ, জোয়ারভাটা, ভূতাপ শক্তি এখানে হয়ে গেল জানা, বায়োগ্যাস এই সবগুলো আছে, কয়লা খনি, মিথেন, বায়োডিজেল, মিথেন হাইড্রেট, এই সব ডিটেলসে যেরকম পড়ালাম। আমি কিন্তু তোমাদের বই ধরে ধরে পড়াচ্ছি, মানে কেন বইয়ের লাইন বাই লাইন পড়াচ্ছি, কেন তোমাদের বইয়ের লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং তোমাদের জানা দরকার। আমি কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা শব্দের মানে তোমাদের বোঝানোর, তার ফলে তোমাদের তোমরা যদি স্কুলে বা প্রাইভেট টিউশনে কোনো মিস করো, পড়া নাও ধরতে পারো, এইটা কিন্তু দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। বা কোনো গরিব ছেলে মেয়ে যদি সে প্রাইভেট টিউশন পড়তে পারছে না, তেমন হলে কিন্তু আমার এই ভিডিও দেখলেই কিন্তু সে তার প্রাইভেট টিউশন যদি নাও পড়তে পারে, বা এটাতে কিন্তু একদম ডিটেল ইনফরমেশন দেওয়া আছে। তাই তোমরা আমি যেরকম পড়ানো এরকম একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। কালকে একটা আমি পড়াচ্ছিলাম, তার মধ্যে কী একটা ভাবলাম আজকে বলবো, এই যে এই আল্ট্রাভায়োলেট ওজনের সঙ্গে ধোঁয়াশা জিনিসটা কি, ওখানে একটা নতুন টার্ম হচ্ছে ধোঁয়াশা। হ্যাঁ, এই আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকারক ধ্বংসের ক্ষতিকার প্রভাব, মানে এই যে ওজোন গহ্বর যে আমরা তৈরি হচ্ছে বা ওজোন ছিদ্র, সেখান থেকে পৃথিবীতে বেশি পরিমাণে আল্ট্রাভায়োলেট রশ্মি চলে আসছে। এই যে লাস্ট এই যে এখানটা লেখা আছে, আল্ট্রাভায়োলেট বেশি আসার ফলে কী হচ্ছে, বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়ার প্রাবল্য বেড়ে বেশি ধোঁয়াশার সৃষ্টি হয়। ধোঁয়াশা জিনিসটা কি, চলো আমরা একটু জেনে নিই। ধোঁয়াশা যে কথাটা এসছে দুটো বাংলা কথা থেকে, একটা হচ্ছে ধোঁয়া আর একটা হচ্ছে কুয়াশা। তাহলে যখন ধোঁয়া আর কুয়াশা দুটো মিলে যায় তখন তৈরি হয় ধোঁয়াশা। আর ইংলিশে এটাকে বলে স্মোগ, SMOG। হ্যাঁ, স্মোগ ইন বেঙ্গলি। স্মোকও এসে দুটো কথা থেকে, ধোঁয়ার ইংলিশ হচ্ছে স্মোক এবং কুয়াশার ইংলিশ হচ্ছে ফগ। তাই দুটো কথা থেকে স্মোক। তাহলে এই এখানে দেখো, স্মোক বা ধোঁয়াশা, স্মোক হলো এক প্রকার তীব্র বায়ু দূষণ। এই ধোঁয়াশা কি, একদম বায়ু দূষণ, যা মূলত ধোঁয়া ও কুয়াশার সংমিশ্রণে তৈরি হয়। বাংলা ভাষায় একে ধোঁয়াশা বলা হয়। এ দেখো, স্মোক কথাটা কোত্থেকে এসছে, স্মোক মানে ধোঁয়া প্লাস ফগ মানে কুয়াশা, দুটো থেকে হচ্ছে স্মোক। স্মোক বিস্তারিত, এটি বাতাসে উপস্থিত ধূলিকণা, ধোঁয়া এবং বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড কুয়াশার সাথে মিশে তৈরি হয়। তাহলে কি হলো, বাতাসে উপস্থিত ধূলিকণা, ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস যেমন নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো কুয়াশার সাথে মিশে গিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এখানে আমরা ধোঁয়াশার প্রকারভেদ দিয়েছে, যেগুলো আমাদের অত ডিটেল তোমাদের জানার দরকার নেই, একবার জাস্ট জেনে রাখো। ক্লাসিক্যাল স্মগ বা সাধারণ ধোঁয়াশা, এটি মূলত কয়লা পোড়ানোর ফলে নির্গত সালফার ডাইঅক্সাইড থেকে সৃষ্টি হয়। একে লন্ডন স্মগও বলা হয়, জাস্ট নামটা শুনে রাখো। আলোক রাসায়নিক ধোঁয়াশা, যেটা তোমাদের ওখানটায় বলেছে ফোটোকেমিক্যাল স্মোক, আলোক রাসায়নিক ধোঁয়াশা। ফোটো কথার মানেটা হচ্ছে আলো, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, স্মোক মানে ধোঁয়াশা। তাহলে আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফোটোকেমিক্যাল স্মোক সূর্যালোকের উপস্থিতিতে গাড়ির ধোঁয়া বা অন্যান্য রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে এটা তৈরি হয়। এই স্মোকের সমস্যাটা কি, দৃশ্যমানতা। স্মোকের কারণে বাতাসের স্বচ্ছতা বা দৃশ্যমানতা কমে যায়, যেটা দিল্লিতে খুব হয়। বাতাসটা তোমার বেশি ঘোলাটে হয়ে যায়, ফলে দেখার খুব অসুবিধা হয়, ফলে যাতায়াতের সমস্যা হতে পারে। সাধারণ মানুষ কুয়াশা সাদাটে হলেও স্মোক সাধারণত হালকা হলুদ বা ধূসর বর্ণে হয়। এতে তোমার তাতে কী হবে, স্মোক ভিজিবিলিটি কমে গেছে। তার মধ্যে দেখবে যখনই ক্রিকেট খেলা হয়, বিভিন্ন সময় দিল্লিতে ক্রিকেট খেলা হলে ক্যান্সেল হয়ে যায় এই স্মোক বা ধোঁয়াশার কারণে। আর কি হতে পারে, এতে তোমার অ্যাক্সিডেন্ট বেড়ে যেতে পারে, ওখান দিয়ে বিমান চলাচলের সমস্যা হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি কী আছে, এটির জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে কাশি, শ্বাসকষ্ট, চোখে জ্বালা পড়া এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে।
উৎপত্তি: কলকারখানায় নির্গত ধোঁয়া, যানবাহন থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস এবং কৃষি জমিতে ফসলের এটা নতুন শুনলে, কৃষি জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে শুষ্ক শীতকালে স্মোকের মাত্রা বৃদ্ধি পায়। মানে তোমার এই কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে যানবাহন থেকে, আর সঙ্গে কী হচ্ছে, শীতকালে যখন আমরা যে শস্য ওঠে, সেই ধান কাটা হয় বা বিভিন্ন শস্য তোলে, তারপরে যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে পুড়িয়ে দেয় চাষিরা জমিতে, সেই পোড়া ধোঁয়া বায়ুতে মিশে যায়। শীতকালে কেন হয়? কেননা অন্য সময় আর্দ্রতা বেশি থাকে, বৃষ্টি হয়, তাই ওটা নিচে চলে আসে বৃষ্টির সঙ্গে। শীতকালে বৃষ্টি হয় না বলে ওটা বাতাসে থেকে যায়। আর এর সঙ্গে কি হয়, আমাদের যে বায়ুমণ্ডলে তোমার ওজোন গ্যাস আসে, ওজোন স্তর ধ্বংসের ফলে ওজোন গহ্বরে সেই ওজোন গ্যাস এগুলোর সঙ্গে রিয়াকশান করে তার জন্য তৈরি করে ধোঁয়াশা বা স্মোক, যেটাকে ফটোকেমিক্যাল রিয়াকশান বলা হয়। হলো এরকম। তাহলে কি হলো, এই চ্যাপ্টারের সব ডিটেলসই আমরা চেষ্টা করেছি একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার। তোমাদের যদি মনে হয় কোথাও যে এই জিনিসটা আমার বুঝতে অসুবিধা জানা দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করতে পারো, তারাও নিজের সময় মতো পড়াশোনা করবে, দেখবে। কিন্তু সময় দিয়ে পড়তে হবে, একটা জিনিসকে বারবার পড়তে হবে। কোনো রকমভাবে পড়ার কোনো শর্টকাট নিলে চলবে না, পড়াশোনার কোনো শর্টকাট হয় না, তোমাকে ডিটেলসে জানতে হবে প্রথম থেকে। তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে তোমার কোনো পরীক্ষায় কষ্ট হবে না, তুমি ভালো নম্বর পাবে। সবাইকে ধন্যবাদ।